এটা হচ্ছে বাংলাদেশি এয়ারপোর্ট। তো আমি এখন বসে আছি আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে। নর্মালি আমি কাতার এয়ারওয়েজ হয়ে যাই, কাতার দিয়ে যাই, কারণ ইরানের আমেরিকার সাথে যুদ্ধে লাগার কারণে কাতার আসলে এফেক্টেড। আর কাতারের ফ্লাইট আমার ছবার আসলে চেঞ্জ করা হয়েছে যে ডেট, তো সেই ডেট চেঞ্জের কারণে আমার কাতার ফ্লাইটটি আমি আসলে পরবর্তীতে ক্যান্সেল করে দিয়ে এখন আমি চায়না হয়ে যাইতেছি। আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি, কারণ আমি যেখান থেকে কাটছি তারা আমাকে বলছে ডেট চেঞ্জ হলেও হইতে পারে, বলা যায় না। আর এরকম একটা পরিস্থিতিতে আমি যাত্রা শুরু করলাম। তো ভিডিও করতেছি এই জন্য যাতে আমি রেকর্ড রাখতে পারি যে আর আপনাদের দেখাইতে পারি যে আমার কোনো সমস্যা হইলো কিনা, কারণ আমি খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এয়ারপোর্টটা একদম ফাঁকা। আমি এত ফাঁকা এয়ারপোর্ট আমি আসলে এর আগে দেখি নাই। আমার কাছে বাংলাদেশ এয়ারপোর্ট যথেষ্ট স্বর্গময় মনে হয় সবসময়, কিন্তু একদম ফাঁকা ছিল। যাক, যথাসময়ে আমাদের প্লেনে ওঠানোর জন্য বাসে করে তারা নিয়ে আসলো এই টার্মিনাল থেকে একটু দূরে। কিসের জন্য নিয়ে আসলো আসলে আমি জানি না। কারণটা হলো টার্মিনাল তো এতটা বিজি ছিল না। যেখানে আমরা বসেছিলাম প্লেনে ওঠানোর জন্য সেই টার্মিনালটাও কিন্তু খালি ছিল। তারপরেও যে এখানে নিয়ে আসলো কেন জানি না। আমরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছি। আর এখানে কি করছে, 10-12 জন করে ভিতরে ঢোকাইতেছে। আর তাদের ওই ব্যাগে থেকে কোনো একটা লিকুইড পদার্থের মাধ্যমে কিছু একটা সংগ্রহ করলো, যে কোনো কিছু আছে কিনা। তারপরে তারা একটা মেশিনে নিয়ে গেল, মেশিনে গিয়ে চেক করলো, যদি কোনো তার মানে গ্রিন সিগন্যাল অবশ্যই পাইছে। আমাদের তো এরকম কিছু নাই। তো এই যে আমাকে দেখেন, আমি এখন যাইতেছি। তো তারপর আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমি আসলে একটু আপসেট হয়ে গেছি। আপসেট না আসলে, যেহেতু আমি চায়নায় এর আগে যাই নাই, চায়না এয়ারওয়েজে, কাতার এয়ারওয়েজ বা এমিরাত এয়ারওয়েজে যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো এখানে নাই। সেখানে আমার কিছু ব্রোশিয়ার ছিল, কিছু বুক ছিল, এছাড়া কিছু পাই নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বমি করার জন্য যে ব্যাগগুলো দেয় সেগুলা। তারপর সিটের পিছনে যে একটা টিভি থাকে সেটা নাই। অন্তত কেউ যেন এন্টারটেনমেন্টের জন্য যদি কিছু করতে চায় সেটা যেন করতে পারতো, কিন্তু সেগুলোও নাই। তো এতটুকুই। আমি তো আসলে একটু বেশি ফ্যাসিলিটি আশা করেছিলাম, কারণ চায়না তো আরও একটু উন্নত দেশ। আমি ভাবলাম যে আরও ভালো কিছু হইতে পারে। একটা ব্ল্যাঙ্কেট ছিল এভাবে, তো ব্ল্যাঙ্কেটটা আমার দরকার হয় নাই। কিসের জন্য, বাংলাদেশ তো যথেষ্ট গরম শুরু হয়ে গেছে, আর ভিতরে অতটা ঠান্ডা ছিল না। আর একটা স্পাউস ছিল যে পিছনে ব্যাগকে দেওয়ার জন্য। আর একটা ছোট্ট এরকম টিভি নেমে আসছে, জাস্ট শুধুমাত্র ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য, যে প্লেনে থেকে তার মানে এয়ার হোস্টেসরা যে ইনফরমেশনগুলো দেয়, যে বিপদে পড়লে কি করতে হবে ইমার্জেন্সি টাইমে। তো এ হচ্ছে রাতের প্লেনের ভিতরটা কেমন। এখন সবাই ঘুমের জন্য একটু চেষ্টা করতেছে, কিন্তু আমি এমন একটা প্রজাতির প্রাণী, আমার কখনো প্লেনে উঠলে ঘুম আসে না। কেন আসে না জানি না। আমি সাধারণত যে 30 ঘন্টা 35 ঘন্টা ট্রাভেল করি, আমার কখনো ঘুম আসে না। খুব খারাপ কথা। কোনো কিছু করার নাই। একটা টিভি থাকলে, যে ছোট যদি কোনো ট্যাব থাকতো, যে তাহলে আমি কিছু করা পারতাম। বিভিন্ন এয়ারওয়েজে যেমন কাতার এয়ারওয়েজ বা এমিরেত এয়ারওয়েজ, ওখানে ফ্রি ইন্টারনেট থাকে, যদিও খুব স্লো, কিন্তু তারপরও থাকে। এখানে তাও নাই, যেটা আমি আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেড। তো আশা করি তাদের সার্ভিস ভালো হবে। জুতা খুলে একটু রিল্যাক্স মোডে বসে আছি, কিছু করার নাই। সবাই ঘুম ঘুম ভাব। আর ভাবছি কখন একটু চাটা দেবে, কারণ আমি এয়ারপোর্টে আসছি না হলো 5 ঘন্টা হয়ে গেছে। একটু আগে আসার কারণ যুদ্ধের কারণে কি অবস্থা আমরা তো জানি না। বাংলাদেশে আসলে আমার একবার একটি অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছিলাম, যে আমার প্লেন ছেড়ে দেয় আর আমি রিকোয়েস্ট করলাম গার্ডকে যে ভাই আমার প্লেনটা ছেড়ে দিবে, আমাকে একটু ঢুকাই দেন। বাইরে 200-র উপরে মানুষ, তারপর আমাকে ঢুকায় নাই, বলে আমাদের কিছু করার নাই, প্লেন ছেড়ে দিল। তো যে কারণে এরপর থেকে আমি অনেক আগে এসে বসে থাকি। সেদিন আমি দেরি করিনি, আমি আসছিলাম 4-3 ঘন্টা আগে। তারপরেও এরকম বাইরে 200 মানুষের একটা বিশাল বড় লাইন ছিল। এটা তাদের গাফলতি আসলে,
যারা গার্ড ছিল তারা ঠিক মতো ঢোকাইতে পারে নাই। আমার সেই অভিজ্ঞতার কারণে আমি একটু আগে আগিয়ে আসি। আমাকে কফি দিয়ে গেল মাত্র, কফিটা এই যে এরকম হাফ কাপ কফি দিল। তো আমি প্রচন্ড পরিমাণে আসলে ক্ষুধার্ত, আমি জানি না খাবার কতটুকু দেবে। আগে বলেছি যে আমি যদিও কিছু খাইছি, তারপরেও রাতে ডিনার না করার কারণে একটু ক্ষুধার্তই ছিলাম। যাক, মুহূর্তে আমার কফি শেষ। কাতার রয়েছে তো তারা রিফিলিং চাইলে দেয়, কিন্তু এখানে আসলে এয়ার হোস্টেসদের যে ব্যবহারটা আছে না, একটু আমার মনে হলো রোবোটিক। মুখে কোনো হাসি নাই বা একটু কথা বলার যে বলবে এরকম কিছু না। মানুষজনও যতটুকু দরকার ততটুকু। আর আমিও সেরকম ব্যবহার করেছি। কারণটা হলো কি যে এমন একটা দেশে যাইতেছি আবার না প্রবলেম ক্রিয়েট করে দেয়। চায়নাকে আমার আসলে উত্তর কোরিয়ার ভাই মনে হয়, ছোট ভাই। অতটা রেস্ট্রিকশন না হলেও কিছুটা কিন্তু যায়। কারণটা হলো কি, চায়নায় আমি যতটুকু দেখেছি যে প্রত্যেকটা মানুষকে এত নিখুঁতভাবে স্ক্যান করে কে কোথায় আছে কোন সময়, প্রত্যেকটা জিনিস রিপোর্ট করা থাকে। যে কফি খাওয়ার পরে আমাদেরকে ডিনার দিয়ে গেল, একটা বক্সে দিয়ে গেল হলো এই এরকম বানানা, ব্রেড, বাটার, জ্যাম, নাইফ, ফর্ক, আর পাশে আছে আমার ছিল হচ্ছে চিকেন আর ফিশ। আমি চিকেন নিয়েছি। এই হচ্ছে আমার রাতের ডিনার। খাবার আসলে আমি বলবো তুলনামূলকভাবে আমি অন্যান্য ফ্লাইটের তুলনায় ভালো পেয়েছি। চাইনিজ স্টাইলের খাবার যেহেতু বাঙালিরা পছন্দ করে, তা আমার কাছে খুব ভালো লাগছে। আমার কাছে খুবই ভালো ছিল। আসলে এমন অন্য যে ফ্লাইটে খাবারের কোনো স্বাদ পাই না মুখে, কিন্তু এটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এমন হইতে পারে আমি ক্ষুধার্ত ছিলাম, এই জন্য হইতে পারে, কিন্তু আমি যে অন্যান্য ফ্লাইট দেখি, আমার কাছে এই খাবারটা এই পর্যন্ত আসলে বেস্ট বলে মনে হয়েছে স্বাদের দিক দিয়ে। তারপর যাক, আমি এই হচ্ছে আমার খাবার, এরপর আর কিছু দেওয়া হয় নাই। তারপরে চলে আসলাম, এটা হচ্ছে বেইজিং এয়ারপোর্ট, চায়না। তো একটু ভিতর সন্তুষ্ট হয়ে ভিডিও করবো কি করবো না এরকম একটা ব্যাপার, কারণ তাদের কি রুলস আমি তো জানি না, এই জন্য করা হয় নাই। আর জাস্ট খালি অল্প একটু পিকচার নিয়েছি। আর তারপর আমি জিজ্ঞেস করেছিলাম যে পিকচারে ভিডিও করা যাবে কিনা। তো চায়নায় এক অফিসার বলল আমাকে, হ্যাঁ করা যাবে, অসুবিধা নাই। তারপর আমি ভিতরটা কেমন সেই জিনিসটা ভিডিও করেছি। যদি আমার 12 ঘন্টা ট্রানজিট ছিল, বিশাল। বেজিংয়ে মোটামুটি 3টা টার্মিনাল আছে বড়, আর মোটামুটি সবচেয়ে বড় টার্মিনাল হচ্ছে 3 নম্বর টার্মিনাল, যেটাতে আমি আছি। এটাই হচ্ছে বেজিংয়ের সবচেয়ে বড় টার্মিনাল। তো 3টা টার্মিনাল আছে এই এয়ারপোর্টে, আর 3টা টার্মিনালে অসম্ভব বিজি। আমি আসলে কাউন্ট করার চেষ্টা করছি মিনিটে কয়টা ফ্লাইট ওঠে। যেহেতু আমি একটা টার্মিনালে দেখতে পারলাম যে আমি একটা ফ্লাইটে ওঠে, তো বলা যায় মিনিটে একটা আমি দেখেছি। যেহেতু 3 টার্মিনালে, তো 3 টার্মিনালে 3টা আসলে উড়ে বলে আমি মনে করি, মিনিটে 3টা ফ্লাইট উড়ে যায়। তো এরকম আমি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে মিনিটে কয়টা ওঠে। যেহেতু আমি এরকম একটা ফ্লাইট দেখতে পারি, আসলে এই জিনিসটা দেখতেও ভালো লাগে। এই যে প্লেন উড়ে যাইতেছে, এত বড় একটা আমি উপভোগ করছিলাম আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই প্লেনটা কিন্তু ছোট, জুম করা হয়েছে দেখে একটু বড় লাগতেছে, কিন্তু ছোট প্লেন, ভালোই লাগে দেখতে। তো যাক, ভিতরের দিকে চলে আসলাম। আবার আমি চেষ্টা করেছিলাম একটা ল্যাপটপ কেনার জন্য, যে ল্যাপটপ বা মোবাইল, যেহেতু চায়নাতে আসলাম মনে করলাম যে হয়তো ভালো কোনো কিছু পাবো, ওয়াই কোম্পানি বা। এয়ারপোর্টে কোনো ধরনের ল্যাপটপ মোবাইল কিচ্ছু নাই। ব্র্যান্ডের কিছু জিনিস রাখছে, যে জিনিসের দাম, যেমন একটা লাগেজ ইংল্যান্ডের জাতীয় পতাকার সিল দেওয়া, সেই লাগেজটার দাম ধরা হয়েছে $200 মতন। তো একটা ছোট্ট লাগেজ, হ্যান্ড লাগেজ, $200 দিয়ে প্রায় $200 মতন, $170-80 পড়বে। তো যাক, যেহেতু চায়নায় দেওয়া আছে প্রাইসটা, কিন্তু ডলারে কনভার্ট করে আমি দেখলাম প্রায় $180 বা $85 মতো পড়ে, প্রায় $200। যাক, তো $200 দিয়ে এতটুকু একটা লাগেজ কেউ কিনবে বলে মনে করি না। আমি জানি না ওই আমেরিকান বা ইউকের প্রোডাক্ট চায়নাতে রাখার কি দরকার। তাদের তো ভালো ভালো আছে। তো হ্যান্ড পার্টস থেকে শুরু করে যত প্রোডাক্টের দোকান দেখলাম, সবই তার মানে খুবই দাম, অনেক দাম, চিপ কোনো কিছু নাই। আর যে সুভিনিয়র গুলো আছে, সুভিনিয়র শপগুলো আছে, সেগুলো অনেক প্রাইস, হাই প্রাইস। তা আমি আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড এদিক দিয়ে, যে আরেকটু ভালো কিছু, যেমন কাতার এয়ারপোর্টে ল্যাপটপ কেনা যায়, ডিউটি ফ্রি থেকে ল্যাপটপ কেনা যায়, মোবাইল কেনা যায়, চকলেট কেনা যায়, সেরকম কোনো কিছু দেখলাম না। তো এই জন্য আমি কাতার রুটটাকে বেশি ভালো প্রিফারেবল মনে করি, কারণ আমরা যারা
আমাদের মতন আছি আমরা, ফোর্থ গ্রেডের মানুষ। যারা রিচ পিপল তারা হয়তো অন্যরকম, কিন্তু আমরা যারা একটু নিম্নবিত্ত দিকে আছি, আমার মতো যারা আছে, তারা হয়তো কাতারটাকে প্রিফার করবে, কারণ আমরা ওখানে একটু আমাদের দুস্থ বন্ধুর জন্য একটু চকলেট, একটু সুভিনিয়র নিতে চাবো, বা একটু মোবাইল, দু একটা মোবাইল নেওয়া যায়। তো যাক, আমার যেহেতু অনেক সময় এয়ারপোর্টে ছিলাম, 12 ঘন্টার মতো ছিলাম, বোরিং হয়ে গেছে। একটা মাসাজ সেন্টারও ছিল প্রায় $150 মতন পরে মাসাজ সেন্টার, তাও 35 মিনিট। আমার দরকার নেই মাসাজ সেন্টারের, কারণ $150 অনেক। এই প্লেনটাকে এখানে দেখানোর কারণ হচ্ছে কি, এটা অনেক বড়, হয়তো এত বোঝা যেতেছে না, কিন্তু আমি যতগুলো প্লেন দেখলাম চায়নাতে, সবচেয়ে বড় হচ্ছে এটা। তো তার মানে দোতলা সিস্টেম, নিচে আছে ইকোনমি ক্লাস আর উপরে আছে বিজনেস ক্লাস। তো যাক, চায়নাতে এত বড় একটা প্লেন দেখে ভালোই লাগলো। সাধারণত আমরা এই এমিরেটসে দেখি, কাতারেও আমি এত বড় প্লেন দেখি নাই আসলে, এমিরেটসে দেখি বড় বড় প্লেন, ওদের বড় প্লেন আছে অনেক। আর চায়নাতে দেখলাম, ভালোই লাগলো, হয়তো আরো আছে। যাক, আমার যাবার সময় হয়ে গেছে। আমরা আসলে এই যে এটাতেই যাব, আমেরিকাতে যাব এটাতেই। তো এখানে বসে আছি, আমাদের লাগেজ টাগেজ যা আছে ওঠানো হইতেছে পেট। তারপর আমার মতো এরকম যাত্রী সাধারণের ভরে গেছে প্লেনে ওঠার জন্য। বেশ কয়েকটা গ্রুপ আসছে দেখলাম, বড় বড় গ্রুপ, তারা আমেরিকাতে যাবে। চাইনিজ, সমস্ত মানুষই চাইনিজ আসলে। এত মানুষ, চায়নার এত মানুষ, আবার নাকি চায়নার সাথে সম্পর্ক ভালো না, আমি বুঝা পারলাম না। অথচ পুরো প্লেনটাই আসলে মনে হলো চায়নাদের মানুষদের ভরা। আমরা বাঙালি আমি দেখি নাই, বাঙালি নাই, তবে ইন্ডিয়ান কয়েকজন পেয়েছি, যে চায়না থেকে কয়েকজন ইন্ডিয়ান ছিল, আর বাকি সব চাইনিজ। যাক, প্লেনে উঠে আবারও কফি দিয়ে গেল। তবে এইবার এই প্লেনের পিছনে টিভি ছিল, এন্টারটেনমেন্ট ছিল। ইন্ডিয়ান কোনো মুভি আমি দেখি নাই, ইন্ডিয়ান কোনো মুভি ছিল না, তো ইংলিশ কয়েকটা মুভি ছিল। আর অত হামার কিছু না, তবে ঠিক আছে, কারণ যেহেতু 14 ঘন্টার জার্নি, কিছুটা থাকা জরুরি আসলে। তো যাক, কফি দিয়ে গেছে এয়ার চায়না থেকে। তাদের ব্যবহার, রোবোটিক ব্যবহার, সেম ব্যবহার। এমন হতে পারে আমার কাছে এরকম লাগার কারণ হচ্ছে কি, আমি যেহেতু অন্য বিদেশি, আমি চাইনিজ ভাষা জানি না, আর তারা আমার ভাষা বোঝে না, তো আর ইংলিশ তারা খুব যে দক্ষ তাও না। তো এই যে আমাদের দিয়ে গেছে কিছু ফ্রুট ছিল, সালাদ ছিল ছোট, তারপর কফি দেওয়ার জন্য দিয়ে গেছে ওটা, আর হচ্ছে রাইস, আর নিয়ে গেছিলাম আমি চিকেন। তো যাক, খাবার দাবার পরে, খাবারের মান ভালো, সত্যিই ভালো, আমি বলবো অন্য ফ্লাইটের তুলনায় ভালো। আমি আসলে প্লেনে উঠলে পরে খাবারের স্বাদ পাই না, কিন্তু এখানে পেয়েছি। তো যাক, কিছু মুভি দেখার চেষ্টা করছিলাম। তারপর শেষমেশ আমি আমেরিকাতে চলে আসি। আমেরিকাতে আসার সময় আমাকে অনেক একটু যন্ত্রণা পোহাইতে হয়েছে, কারণ ইমিগ্রেশনে আমাকে অনেক চেক আপ করা হয়েছে। তো যেহেতু চায়না দিয়ে আসছি, সেজন্য হয়তো বা। যাক, ভালো থাকবেন বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখাবো আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, ভালো মতো আমি আসছি, ভালো থাকবেন, বাই।